যাকে বেশি দাম দিবেন সে মূল্যহীন বানিয়ে দিবে, যাকে বেশি পাত্তা দিবেন সে পাত্তাহীন বানিয়ে দিবে, যাকে বেশি মমতা দিবেন সে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, আপনি যাকে বুকে আগলে রাখতে চাইবেন সে আপনাকে পিছন থেকে ছুরি মারতে চাইবে। এটাই হচ্ছে দুনিয়ার মানতে না চাওয়া চিরসত্য। মাশাআল্লাহ, অনেকদিন পর এত সুন্দর একটা ওয়েদার দেখেন। অনেক বাতাস, কিন্তু গরম গরম বাতাসগুলা, মানে অতিরিক্ত গরম না, গরম আছে মোটামুটি, কিন্তু দেখেন সব দিকে অনেক বিজলিও চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু হলে তো ভালোই হতো। এবছর টোটালি কোথাও বৃষ্টি হয়নি এখানে। দেখেন ডোর ওপেন হয়ে যাচ্ছে, ওয়াও দেখেন, মনে হচ্ছে ধুলের বৃষ্টি। এই যে দেখেন কতগুলো ধুল উঠতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চেরি, বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু চেরি খেয়েছি, অন্যগুলো ডেকোরেশনের জন্য যেগুলো প্যাকেটে বিক্রি করে শক্ত শক্ত এগুলো। তো সত্যি বলতে এই দেশে যখন আসি, যখন কিনা আমি এগুলো খেয়েছি এই চেরিগুলো, তখনই বুঝতে পেরেছি আসলে দেশে যেগুলো সেল করে এগুলো আসলে চেরি না, মিথ্যা বলে আর কি। বাট এখানে যখন আসছি চেরি খেয়েই বুঝতে পারলাম আসল চেরিটা কি। তো যাই হোক, হঠাৎ মনে পড়েছে, সে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এ পাশে চলে আসলাম আমি মজার এই ফিশ কাবাবের রেসিপিটা শেয়ার করতে। তো দেশে যখন সবাইকে খাইয়েছিলাম, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাইকে দাওয়াতের মধ্যে আমি তৈরি করেছিলাম আর কি। তো সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, আর আমার ছোট বোনও জিজ্ঞেস করেছে রেসিপি। তো ভাবলাম আমি শেয়ার করি, আমার চ্যানেলে কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি। তো আজকে বিশেষ করে আমার দেশের সকলের জন্য শেয়ার করছি, যাতে করে তারা একদম হোমমেড ঘরোয়াভাবে তৈরি করতে পারে। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন মাছটাকে কিন্তু কেটে আনা হয়েছে, এভাবে কিতাব কাটিং বলা হয় এই কাটটাকে। তো এটা কিন্তু আপনারা যদি এভাবে করতে চান করতে পারেন, আর যদি এভাবে করতে না চান তাহলে কিন্তু চাইলে গোটা অবস্থাতে করতে পারেন। বাট আমি সাজেস্ট করব এভাবে করার জন্য, কারণ এভাবে করলে মশলাগুলো মাছের গায়ের সাথে ভালোভাবে লেগে থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে, আকর্ষণ লাগে আর কি। তো যে জিনিস কিন্তু আকর্ষণীয় সে জিনিস কিন্তু খেতেও মানে মন চাই। তো যাই হোক, আমি এখানে মাছটাকে প্রথমে ভালো করে ওয়াশ করে একদম পানিকে চেপে ফেলে দিয়েছি। এরপরে উপরে যে পানিটুকু ছিল সেগুলোকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে কোনো কাপড় দিয়েও মুছে নিতে পারেন বা কাগজ দিয়েও মুছে নিতে পারেন, এতে করে হয়ে যাবে। তো এরপরে তো দেখতেই পেলেন আমি একটা কি বলা হয় এটাকে, হামিনদিস্তা বলি আমরা। তো সেটার মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এরপরে হচ্ছে আদা রসুন, এগুলোকে থেতো করে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে ব্লেন্ডারও চপের মতো করে নিতে পারেন, আর এগুলোকে একদম পেস্ট করা যাবে না, পেস্ট করলে মাছের গায়ে ভালোভাবে লাগবে না। তো এরকম একটু দানাদার করে তারপরে কিন্তু এটাকে অ্যাড করতে হবে। তো এরপরে আমি এখানে লবণ, লেবু রস, সয়া সস একসাথে দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে দেখতেই পাচ্ছেন মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু দেশে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি এই মাছটা এই দেশীয় মাছ এটা দিয়েই করছি আর কি। তো এই মাছের কাটা কম কম কাটাযুক্ত মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু তেলাপিয়া মাছ বড় সাইজের যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন। তো মশলাগুলো ভালোভাবে লাগিয়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি। এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি, আপনারা বাসায় অ্যাভেলেবল যেটা থাকে সেটা নিতে পারেন। এরপরে সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। তার সাথে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা দিয়েছি অল্প করে, তার সাথে ম্যাজিক মশলা, আর রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুড কালার। তো শুধুমাত্র কালার সৌন্দর্যের জন্য দেওয়া, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, বা লিকুইড ফুড কালারও দিতে পারেন। তো এরপরে এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো কর্নফ্লাওয়ার কিন্তু আর একটু দিতে হবে। আর আমি প্রথমেই যেহেতু মাছের গায়ে লবণ দিয়েছি, এখানে কিন্তু আমি আর অল্প পরিমাণে লবণ দিব, বেশি দিব না, তখন কিন্তু বেশি হয়ে যাবে। তো এটা হচ্ছে জাস্ট মশলার জন্য লবণটা দিচ্ছি আর কি। তো লবণটা দিয়ে আমার কাছে মনে হয়েছে কর্নফ্লাওয়ার কম হয়েছে, সেজন্য কিন্তু আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই মাছটা যদি এভাবে করে তৈরি করেন তাহলে কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের টেস্টটা পাবেন। আর যেটা তান্দুরি ফিশ রয়েছে সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু দই সহকারে দিয়ে করা হয়। ইনশাল্লাহ সেটা রেসিপিও
আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। তো বাসায় যখন মাছ নিয়ে আসে আমার হাজব্যান্ড, তখন রান্নার চাইতেও না এই মাছটা বেশি নিয়ে আসে, যাতে করে তাকে আমি কি বলা হয় তান্দুরি ফিশ বা হচ্ছে এভাবে করে বারবিকিউর মতো করে খাওয়াই। তো সে কারণে করা আর কি। তো এই তো আমি মশলাগুলো যেগুলো মিক্স করেছি সেগুলো এখন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু একটা গামের মতো কাজ করবে। মানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন প্রথমেই দিয়েছিলাম, আদা, রসুন, ধনিয়া পাতা, এরপর হচ্ছে কাঁচামরিচ থেতো করে, সেগুলো কিন্তু কর্নফ্লাওয়ার এই মশলাটা যখন দিব বা মিশ্রণটা আর কি যখন দিব, তখন কিন্তু এটার উপর থেকে পড়ে যাবে না, একদম গামের মতো লেগে থাকবে। তো মূলত সে কারণেই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে মাছটা খুবই মুচমুচে হয়, উপরটা মুচমুচে হয়, ভেতরে হবে মশলাদার, জুসি, অনেক মজা খেতে। তো যারা যারা ট্রাই করেননি আমি বলবো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, এতে করে বুঝতে পারবেন যে এটার টেস্টটা আসলেই কেমন। তো এই তো এরপরে আমি উপরের দিকেও লাগিয়ে নিচ্ছি। আর এই মাছটা আপনারা চাইলে কিন্তু গোটাতেও করতে পারেন এভাবে, মানে উপরের অংশে কেটে কেটে তারপরে কিন্তু ভালোভাবে মশলা লাগিয়ে এরপরে কিন্তু তৈরি করতে পারেন। বাট আমি সাজেস্ট করব, আগেই বলেছি, মাঝখান থেকে কেটে তারপরে কিন্তু এই জিনিসটা করবেন। এতে করে দেখবেন যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়। তা আমি তো এটাই বলবো, কারণ আমি সবসময় এভাবে করেই খেয়ে থাকি এই মাছটাকে। এই মাছ কেন, আমি সত্যি বলতে যে কোনো মাছ যখন তান্দুরি করি, তা না হলে এভাবে বারবিকিউ বা কাবাবের মতো করে করি, তখন কিন্তু আমি এভাবে করেই করি, মানে মাঝখানেরটা কেটে তারপরে কিন্তু করা হয়। এতে করে খেতে আসলে একটা টেস্ট আসে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে সুন্দর করে মিক্স করে র্যাপ করে রেখে দিচ্ছি। আর র্যাপিং করে চাইলে রাখতে পারেন রেস্টে, তা না হলে চাইলে সাথে সাথেই খেয়ে ফেলতে পারেন। বাট আমার হাতে সময় ছিল, সেজন্য কিন্তু আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখেছি। আর আপনারা যদি গেস্টদের জন্য তৈরি করেন তাহলে আমি বলবো রাত্রে রেখে দিবেন, এরপরে যখন কিনা সার্ভ করবেন তার 30 মিনিট আগে ভাজবেন, কারণ এটা ভাজতে 20 মিনিট মতো সময় লাগে। একটু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে করে ভাজবেন, এতে করে দেখবেন খুবই সুন্দরভাবে পুরোটা উপর নিচে ভেতরে সব দিক দিয়ে কুক হবে। আর যখন নামানোর সময় হবে তখন কিন্তু এটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে মুচমুচা করে ভেজে মানে নামিয়ে নেবেন। এতে করে কিন্তু মানে টেস্টটা অনেক ভালো আসে আর কি। আবার মুচমুচে করতে গিয়ে পুড়ে ফেলবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আরেকটা কথা শেয়ার করি। এটা হচ্ছে এই মাছটা যদিও আপনারা এভাবে কেটে মানে রান্নাটা করেন বা তৈরি করেন, তাহলে অবশ্যই প্রথমে কিন্তু মাছের যে উপরের অংশটা দিয়েছি আমি দেখতেই পেয়েছেন, ঠিক সেটা দিবেন। তারপরে কিন্তু এই যে এই মশলাদার যে উপরের পার্টটা আছে এখন, সেটা পরের মানে পরবর্তীতে উল্টিয়ে দিবেন আর কি। যদি এটা প্রথমে ভেজে ফেলেন তাহলে কিন্তু ওই যে প্রথমে আমি যেটা দিয়েছি এই যে মাছের উপরে যে চামড়ার অংশটা আছে, তখন কিন্তু সেটা ভাজতে ভাজতে এই উপরের লেয়ারটা কিন্তু সফট হয়ে যাবে, এতে করে ভালো লাগে না খেতে, আর মশলাটাও ছুটে যাওয়ার চান্সেস থাকে। তো এভাবে করে আমি ঠিক যেভাবে করে করেছি সেভাবে করে প্রথমে উপরের পার্টটা ভেজে নেবেন, দেন তারপরে এই যে এটা উল্টিয়ে দিবেন। তো আমি আসলে অনেকবার এই মাছ খেয়েছি আর তৈরিও করেছি, যার কারণে কিন্তু আমার এখন ইজি হয়ে গেছে এটা উল্টানো পাল্টানো। আপনাদেরকে এটাই সাজেস্ট করব, সেটা হচ্ছে এই যে অল্প করে সরিষার তেল দিয়ে তারপরে তো প্রথম পাটা ভেজে নেবেন, এরপরে তেলটাকে আলাদা একটা কিছুর মধ্যে রেখে তারপর উপরে আরেকটা প্যান দিয়ে মাছটাকে উল্টাবেন। এতে করে কিন্তু আপনার মাছটা ভাঙার চান্সেস থাকবে না। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এমন একটা প্যানে ভাজবেন মাছটাকে যাতে করে এটা লেগে না যায়। এই মাছটা যদি লেগে যায় একদম শেষ, বরবাদ। আমি দেশে যখন গিয়েছি তৈরি করেছি তখন কিন্তু ভালো প্যান পাইনি কোথাও, তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা ভাজতে গিয়ে আমার মাছটা কিন্তু ভেঙে গেছে, কারণ মানে আমি আমার মনের মতো প্যান পাইনি, সে কারণে আর কি। তো সে কারণে আপনাদেরকেও বলে দিলাম আর কি, কারণ আমি যতবারই তৈরি করেছি দেশে 3 বার মেবি তৈরি করেছি, 3বারই ভেঙে গেছে। তো যাই হোক, কিচ্ছু করার নাই। তো এই তো এপাশে এটা সার্ভ করবেন কিভাবে সেটা একটু বলে দিই। তো আপনারা চাইলে ঝোলের সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, বাট আমি যেভাবে খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে নিয়েছি একদম শুধুমাত্র সাদা ভাত, আর ভাতটা রান্না করার সময় অল্প করে লবণ দিয়েছি।
তারপরে কিন্তু ঘি দিয়ে মিক্স করে নিয়েছি। তো ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঘি না দিলেও চলবে, কারণ এই যে মাছ ভাজার যে তেলটা আছে সেটা যদি এভাবে একটা প্লেটের মধ্যে বেশি করে ভাত নিয়ে মাছটা বসিয়ে দিয়ে আপনারা ঢেলে দেন, তাহলে কিন্তু সে তেল দিয়ে মেখে ভাতটা খেয়ে ফেলতে পারবেন। সত্যি অসম্ভব মজা হয় এই মাছের রেসিপিটা আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি অল্প করে সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন খেয়েও দেখাচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন এভাবে কেটে, এই কারণে বলি মাছটা যদি এভাবে কেটে করেন, যে কোনো মাছের কাবাব বারবিকিউ তৈরি করলে এভাবে মাঝখানে কেটে যদি করেন, তাহলে ভেতর পর্যন্ত মশলা ঢুকে। আমরা কিন্তু অনেক সময়, বিশেষ করে অনেক সময় না, আমাদের দেশে গোটা মাছকেই কিন্তু বারবিকিউ বা মানে বলা হয় কাবাব টাবাব তৈরি করা হয়, সে কারণে কিন্তু ভেতরে সেভাবে মশলা যায় না। এভাবে করে যদি করেন তাহলে কিন্তু ভেতরে মশলাটা ভেতর পর্যন্ত যাবে আর কি, আর এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, তো এটার সাথে কিন্তু আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে দইয়ের সালাদ। তা না হলে কিন্তু শুধুমাত্র টক দই, এটা দিয়ে মেখে খেলেও ভালো লাগে, অ্যাসিডিটির সমস্যা হয় না। তো আমার বাসায় সবসময় কিন্তু টক দই থাকে। আর যদি দেশের কথা বলতে যাই তাহলে কিন্তু সবার বাসায় অ্যাভেলেবল থাকে না, এটাই হচ্ছে প্রবলেম। বাট আমি সবাইকে সাজেস্ট করবো সবসময় টক দই খাওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হোক বা ডায়েটের ক্ষেত্রে হোক অনেক ভালো হয়। তো এর পাশে দেখেন আমার বাসায় কিন্তু চকলেটের শেষ নাই, 2-3 দিন পর পর চকলেট বিস্কিট এগুলো আসতেই থাকে, বা আমার হাজবেন্ডও কিনে নিয়ে আসে। তা আমি তো খাই না, ছেলেকে একটা একটা দিই আর কি, একসাথে তো এতগুলো দেওয়া যাবে না, তখন প্রবলেম হবে, তো সে কারণে একটা একটা দেওয়া হয় আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর যারা সবসময় আছেন আমার সাথে তাদেরকে বলবো প্লিজ লাইক না করলে একটি লাইক করে দিবেন। তো এপাশে এই সুইস রোলটা দেখতে পাচ্ছেন, অনেক মজা অনেক। তো যাই হোক, কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।